আপনাদের কিন্তু বিশেষ করে আমি সকালেও বলেছি, এখনো বলছি, টপিকস কিন্তু একটাই রয়েছে যে আজ শিখবো প্র্যাকটিক্যাল জ্যোতিষ পর্ব 2। সকালবেলায় আলোচনাই শুধু শুনেছেন, আমার কথাই শুনেছেন। এখন আপনারা বলবেন, আমি শুনবো এবং আমি সেখান থেকে শিখব। আপনারা বলেছিলেন যে বাস্তুশাস্ত্রের 2-1টি ক্লাস দরকার, আমিও বলেছিলাম হ্যাঁ 2-4টি ক্লাস দরকার। যেমন বাস্তুশাস্ত্র শেষের দিকে বলা হয়েছে যে আপনারা টেরই পেলেন না যে আজকের ক্লাসটা বাস্তুশাস্ত্রের মধ্যে অলরেডি আমরা প্রবেশ করেছি। তো এই বাস্তুবিধি কি, বাস্তুদেব কে? দেখুন, ওই যে আপনাদের পঞ্জিকার জ্যোতিষ বচন পড়তে বলেছিলাম যে গৃহ নির্মাণ করার জন্য যখন কোনো কেউ আসবে আমাদের কাছে, তখন আমরা কি দিই, আমরা কি বলবো? তো বাস্তু দেবতা, এমনকি অনন্ত সর্প হচ্ছে বাস্তুর মূল কারক দেবতা। তিনি পূর্ব উত্তর শিয়রে নাকি উত্তর শিয়রে বাম কাঁধে মানে বাম পাশে শয়নে থাকেন। তার উদরে গৃহ করলে কেমন হবে, তার ইসে পৃষ্ঠদেশে গৃহ নির্মাণ করলে কি হবে, তার পাদদয়ে গৃহ নির্মাণ করলে কি হবে, এই অনুযায়ী কিন্তু গৃহ নির্মাণের তথ্য দেওয়া রয়েছে। যদিও আমি খুঁজে পাচ্ছি না। বিদ্যারম্ভ, গৃহারম্ভ, হ্যাঁ পেয়েছি। দেখেন আপনারা কত পৃষ্ঠা? 177। 77 নাম্বার পৃষ্ঠার নিচে বিবিধ ব্যবস্থার প্রথমেই আছে গৃহারম্ভ। দেখেন লেখা রয়েছে ভাদ্র আশ্বিন কার্তিক মাসে অনন্ত নাগ। বাস্তু দেবতার মূল যিনি, তিনি হচ্ছেন অনন্ত নাগ, অর্থাৎ অনন্ত সর্প। তিনি পূর্বশিরা হয়ে শয়ন করেন, পূর্ব দিক মাথা দিয়ে। অগ্রহায়ণ, পৌষ ও মাঘ মাসে দক্ষিণ শিরা মানে দক্ষিণ দিকে মাথা দিয়ে শয়ন করেন। ফাল্গুন, চৈত্র, বৈশাখ মাসে পশ্চিম দিকে মাথা দিয়ে শয়ন করেন। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে উত্তর দিকে মাথা দিয়ে শয়ন করেন, বাম পাশে শয়ন করেন। তার উদর স্থানে গৃহ নির্মাণ করা শুভ, মানে তার পেটের উপর গৃহ নির্মাণ করতে হবে। এইবার আপনারা বলবেন, অনন্ত সর্প কি সারা পৃথিবী ব্যাপী শুয়ে থাকে নাকি? তাহলে বসমাতা কোথায় শুয়ে থাকে? বসমাতা বা গঙ্গা দেবী কি শুধু গঙ্গাতেই থাকেন, না যেখানে জল আছেন সেখানেই থাকেন? পবিত্র ভেবে, পবিত্র অন্তর থেকে যে জলকে আপনি গঙ্গা জল বলে মানবেন, সেখানেই গঙ্গা দেবী আদিষ্ট বা অধিষ্ঠিত হবেন। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস বা আমার ব্যক্তিগত বিশ্বাস। শুধু গঙ্গা থেকে তুলে আনলেই গঙ্গা জল হবে, আর গঙ্গা থেকে না তুললে যে গঙ্গা জল হবে না, এটি কিন্তু আমার ভিতরে এখনো দোলা দেয়। আমি মনে করি পবিত্র জলই, স্রোতস্বিনী যে কোনো জলই গঙ্গা জল বলে পবিত্র। কারণ আমরা জলে স্নান করেই তো পবিত্র হই। যেমন যদি গঙ্গা স্নানই একমাত্র পবিত্র হবে, তাহলে কুম্ভ স্নান কেন? বা ধরেন আপনার এই ইসে চৈত্র সংক্রান্তির স্নান কেন? বা ধরেন দোল পূর্ণিমার স্নান কেন? বা ধরুন অষ্টমীর স্নান, এই যে ব্রহ্মপুত্রের স্নান কেন? তাছাড়া রাস পূর্ণিমার স্নান কেন? তাহলে এগুলো কি পবিত্র নয়? তাহলে তো ওইগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে, একমাত্র গঙ্গা স্নানই পবিত্র বলে মানতে হবে। যদি সবগুলোকে মানতে হয়, তাহলে সব জায়গার জলই পবিত্র এবং গঙ্গা জল। ঠিক তদনুরূপ বসমাতা মানে আমরা যেখানে বসবো ওখানেই বসমাতা অধিষ্ঠিত, সেখানে বসমাতা রয়েছেন। ঠিক তদনুরূপ অনন্তনাগ সারা বিশ্বে, বিশ্ব জুড়েই ভূমিতে শয়নরত আছেন। তার উদরে গৃহ করতে হবে। তাহলে উদর কখন কিভাবে পড়বে? পরে পরে ভাদ্র আশ্বিন কার্তিক মাসে বস্তুর দক্ষিণ ভাগে উত্তর মুখ, মানে দক্ষিণ দিক পিছন থাকবে, উত্তর মুখ দিয়ে ঘর করা যাবে ভাদ্র আশ্বিন কার্তিক মাসে। এই 3 মাসে ছাড়া করা যাবে না। তাহলে প্রথম যে ঘর নির্মাণের জন্য আসবে, তার কাছে আগে শুনতে হবে যে তুমি কোন মুখী করে ঘর করবে।
তোমার জমিটা কি অবস্থানে আছে। এটা না শুনে আপনি একটা গৃহারম্ভের দিন দিয়ে দিলেন বা আপনারা দিয়ে দিলেন, এটা কিন্তু হবে না। যখন ওই গৃহ নির্মাণের ক্ষেত্রে যিনি গড়বন্ধন দিতে আসবেন বা গৃহবন্ধন দিতে আসবেন, সেই পণ্ডিত যদি বলে বসেন যে এই দক্ষিণের পুতায় এখন যে ঘর করছো বা ওই দক্ষিণ দিকে উত্তর মুখ দিয়ে ঘর তৈরি করছো, এটা তো বিধিসম্মত নয়, তখন কিন্তু আপনার ওই এক জায়গা থেকে যখন গৃহারম্ভ হবে ও জায়গায় কিন্তু কমপক্ষে 50টা লোক সমাগম হবে। ওই 50টা লোকই কিন্তু আপনাদের পচাবে যে অমুক জ্যোতিষ হচ্ছে এই বিহিত দিয়েছিল আমাদের গৃহ নির্মাণ করার জন্য। আর ওই 50 থেকে 500 হতে আর সময় লাগবে না। নেগেটিভ শব্দ আগে দৌড়ায় আর পজিটিভ শব্দ ধীরে ধীরে আসে, এটা মাথায় রাখতে হবে। মরণের খবর দ্রুত পৌঁছায়, কিন্তু জন্মগ্রহণ করা শব্দ ধীরে ধীরে কানে আসে, এটা মাথায় রাখেন, তাহলে বুঝতে পারবেন। আজ এবং ভেবেও দেখবেন যে মৃত্যুর সংবাদ কিভাবে কিভাবে যেন চলেই আসে, দেখবেন, যাচাই করে দেখবেন। তারপরে আছে অগ্রহায়ণ পৌষ ও মাঘ মাসে বাস্তুর পশ্চিম ভাগে পূর্বমুখ, ফাল্গুন চৈত্র ও বৈশাখ মাসে বাস্তুর উত্তর ভাগে দক্ষিণমুখ এবং জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে বাস্তুর পূর্ব ভাগে পশ্চিম মুখে গৃহ করা শুভ। তারপরের লাইন দেখেন লেখা আছে, কেননা নাগের মস্তকে গৃহ করলে গৃহস্বামীর মৃত্যু হয়। তাহলে ওই অনন্ত নাগের মস্তকে যদি আমরা গৃহ করি তাহলে গৃহস্বামীর মৃত্যু হবে। এবার কতদিনের মধ্যে মৃত্যু হবে, এটা একটা প্রশ্ন থেকে যায়। সেটি আমরা কিভাবে বের করব? এটা কি বাস্তুশাস্ত্র দিয়ে বের করব না জ্যোতিষ দিয়ে বের করব? কোনটা দিয়ে বের করব? জ্যোতিষ দিয়ে স্যার। তখন চলে আসতে হবে আমাদের আবার সেই জ্যোতিষের কাছে। ওই গৃহ করলে, যেহেতু এখানে লেখা রয়েছে নাগের মস্তকে গৃহ করলে গৃহস্বামীর মৃত্যু হয়, গৃহস্বামীর মৃত্যু কতদিনের মধ্যে হবে সেটি কিন্তু জ্যোতিষ দিয়ে বিচার করতে হবে। এবং পৃষ্ঠে পুত্র ও স্ত্রী নাশ, তার পিঠের উপর যদি গৃহ করা হয় তাহলে পুত্র নাশ হয় এবং স্ত্রী মারা যায়। তাহলে পিঠেও করা যাবে না, মস্তকে করা যাবে না, শুধু তার পেটে বা নাভির উপরে গৃহ নির্মাণ করতে হবে। তো নাভির উপরে পড়বে তার জন্য দেওয়া আছে ওই প্রথমে 3 মাস অন্তর অনন্ত সর্প সে কাত বদলায়, মানে ঘোরে। তো ঘুরে ঘুরে সে তার সাইড বদলায়, ওই ফাঁকে ফাঁকে গিয়ে তার উদর স্থানে গৃহ নির্মাণ করতে হবে। এইবার ঈশান কোণে, হিন্দু ধর্ম মোতাবেক বা সনাতন ধর্ম মোতাবেক ঈশান কোণে গড় বন্ধন করে, গড় বন্ধনের দ্রব্যাদি দিয়ে, না পারলে আমরা ব্রাহ্মণ ডেকে তাকে দিয়ে আমরা বন্ধন করিয়ে তারপর গৃহ নির্মাণ করব। তারপর দেখেন লেখা রয়েছে, বৈশাখ আষাঢ় শ্রাবণ কার্তিক অগ্রহায়ণ ও ফাল্গুন এই 6 মাস সোম বুধ বৃহস্পতি শুক্র ও শনিবারে অশ্বিনী রোহিণী মৃগশিরা আদ্রা পুষ্যা উত্তর ফল্গুনী হস্তা চিত্রা স্বাতী অনুরাধা মূলা উত্তরাষাঢ়া শ্রবণা ধনিষ্ঠা শতবিশা উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রের শুক্ল পক্ষে শুভ তিথিতে শুদ্ধ কালে চন্দ্র ও রবি শুদ্ধ হলে জুত জামিত্র বেদ রহিতে, কি হলো এবার, মাসগুলো হবে বৈশাখ আষাঢ় শ্রাবণ কার্তিক অগ্রহায়ণ ফাল্গুন। এই 6 মাসে যদি সোমবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার পড়ে, সেই দিনে যদি অশ্বিনী রোহিণী মৃগশিরা আদ্রা পুষ্যা উত্তর ফল্গুনী হস্তা চিত্রা স্বাতী অনুরাধা মূলা উত্তরাষাঢ়া শ্রবণা ধনিষ্ঠা শতবিশা উত্তর ভাদ্রপদ রেবতী নক্ষত্রের শুক্ল পক্ষে শুভ তিথিতে শুদ্ধ কালে, যেদিন চন্দ্র এবং রবি শুদ্ধ হবে, চন্দ্র শুদ্ধি রবি শুদ্ধি শিখেছি আমরা, শিখিনি। তাহলে চন্দ্র শুদ্ধ হয় কি করে অশুদ্ধ হয় কি করে জানি না, বাস্তু কি করে শিখবো বলে। পঞ্জিকা দেখা ক্লাস শুরু করলাম, যে পরপর 2-3টি ক্লাস চলবে,
কিন্তু সবার মুখে হাত। তখন আজকের মতো এই আগ্রহ কিন্তু আর ছিল না, এবং আজকের মতো এত উপস্থিতিও কিন্তু ছিল না। কি করব, নিজেকে পিছিয়ে আনতে হলো। তাহলে রবি কিভাবে শুদ্ধ হয় আর চন্দ্র কিভাবে শুদ্ধ হয়, এটাই কিন্তু শিখে আসতে পারিনি। বাস্তু তো শিখবো আমরা। এবার আমি তো আর বাস্তুশাস্ত্রবিদ নই, আমি তো আর কেপি অ্যাস্ট্রোলজার নই, তাহলে কিভাবে শিখাবো? তারপর জুত জামিত্র বেদ রহিতে, জুত জামিত্র বেদ রহিতে লগ্নের কেন্দ্র অষ্টম ও দ্বাদশ স্থানে, এটা নয় আপনারা বুঝলেন যে লগ্নের কেন্দ্র, লগ্নের অষ্টম ও দ্বাদশ স্থানে শুভ গ্রহ থাকলে ও তৃতীয় ষষ্ঠ একাদশ স্থানে পাপ গ্রহ থাকলে পূর্বোক্ত মুখে গৃহারম্ভ প্রশস্ত। মানে উপরে যে দিকে পিছন দিয়ে 3 মাস অন্তর ঘর করতে বলেছে, সেই দিনে গৃহ করা প্রশস্ত। যদিও আমাদের খোঁজার দরকার নেই, পঞ্জিকাতে তো দেওয়াই থাকে যে এই যুত জামিত্র রহিতে, তারপরে হচ্ছে রবি চন্দ্র কবে শুদ্ধ হয়েছে, এটা তো এর ভিতর লেখাই আছে। কিন্তু আমাদের ওইটা যদি জানা থাকতো, আমরা যদি রবি শুদ্ধি চন্দ্র শুদ্ধিটা জানতাম, তাহলে কিন্তু আমরা তর্ক বিতর্ক করতে পারতাম। কিন্তু আমরা জানি না, আমরা এখানে স্যার, কিন্তু ওই অপরের কথা শুনতেছি। স্যার জাতকের জন্মশুদ্ধি এখানে তো মূল তারিখগুলো দেওয়া আছে, কিন্তু ওই জাতকের চন্দ্র শুদ্ধি কিনা রবি শুদ্ধি কিনা সেটাকে জানতে হবে যে গৃহস্বামী যিনি তারিখের, আছেন। যে তারিখের তার যে জন্য তারিখে পত্রিকা দেখা শিখতে হবে। যে তারিখে আপনার ধরেন রেবতী নক্ষত্র সোমবার পড়েছে উপরের মাসে, এইবার রেবতী নক্ষত্র সোমবার, ওই দিন চন্দ্র আর রবি শুদ্ধ আছে কিনা, আর জুত ও জামিত্র বেদ রক্ষণ করেছে কিনা, মানে রহিতে মানে কি, ওই দোষ নেই, জুত জামিত্র দোষ নেই, মানে কি ওই যোগিনী, যোগিনী দোষ, জামিত্রী দোষ নেই। মানে যোগিনী দক্ষিণে, যোগিনী পশ্চিমে, মানে কি বায়ু বইছে, সেই বায়ুটি নেগেটিভ বায়ু রোধ করেছে, মানে বাধা দিয়েছে। ধরেন আমরা ঝড় আসছে, ঝড় আসতে লাগলে কি করি, দ্রুত জানলা আটকে দিই না, দরজা আটকে দিই না, যে দরজা বাড়ি খাবে। ঠিক তদনুরূপ জুত জামিত্রী রহিতে, জামিত্র বেদ রহিতে, মানে তারা যেন বেদ করে ভিতরে না ঢুকতে পারে। বেদ বয়কার ধ, ভেদ, সংস্কৃত থেকে বাংলা এটা ভেদ হলে ভালো হতো, কিন্তু জুত জামিত্র বেদ রহিতে, যেহেতু বেদের পরে র আছে সেহেতু ভয়কার হয়েছে, ওটা ভয়কার হওয়া উচিত ছিল। যদি রহিতে না থেকে বাধা দেওয়া থাকতো, যে প্রবেশ করছে না, যখন করবে না এরকম কথা থাকতো, তাহলে কিন্তু ভেদ থাকতো। লগ্নের কেন্দ্র অষ্টম ও দ্বাদশ স্থানে শুভ গ্রহ থাকলে ও তৃতীয় ষষ্ঠ একাদশ স্থানে পাপ গ্রহ থাকলে পূর্বোক্ত মুখে গৃহারম্ভ প্রশস্ত। তাহলে লগ্নের কেন্দ্র অষ্টম দ্বাদশ স্থান শুভ থাকলো, তৃতীয় ষষ্ঠ একাদশ স্থান কিন্তু পাপ থাকতে হবে। 3 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর, একাদশ ঘর পাপ থাকতে হবে, তারপর গৃহ করতে হবে। এইবার বাস্তুবিটার ঈশান কোণে বাস্তু পূজা, নাগ পূজা করে গৃহারম্ভ করতে হবে। স্যার চন্দ্রশুদ্ধি তো স্যার জাতক বেঁধে হবে। ওই গৃহস্বামী যিনি, তার রাশি থেকে ওই দিন চন্দ্র শুদ্ধি কিনা রবি শুদ্ধি কিনা তারা শুদ্ধি কিনা সেটা হিসাব করতে হবে। হ্যাঁ, অবশ্যই। যে জাতকের নামে জমি, আবার সব ডেটে তো আর ওই জাতকের চন্দ্র শুদ্ধি নাও থাকতে পারে। নাও থাকতে পারে। যখন চন্দ্র শুদ্ধি ওই জাতকের থাকতে হবে, জাতকের থাকতে হবে তা কিন্তু নয়, জাতকের প্ল্যানেট আর তার হোরারি প্ল্যানেট, মানে গোচর প্ল্যানেট, গোচর প্ল্যানেটে যেদিনে আপনি গৃহ নির্মাণের দিনটা দিচ্ছেন, ধরেন সোমবার বা বুধবার, এইবার খনা বলেছেন সোম শুক্রে চাষ আর বুধ বৃহস্পতিতে গৃহবাস, তাহলে সোম শুক্রবারে জমি চাষের জন্য প্রশস্ত সময়, আর বুধ বৃহস্পতিতে গৃহবাসটা শুভ যোগ বা শুভ সময়।
তাহলে বুধবার বৃহস্পতিবার পরে এইরকম বার দেখে দিন দিতে হবে গৃহ নির্মাণের ক্ষেত্রে। এইবার বুধ আর বৃহস্পতিবার দেখতে হবে গোচরে তার রবি আর চন্দ্র শুদ্ধ আছে কিনা, তার ওই দিনের লগ্নের কেন্দ্র অষ্টম এবং দ্বাদশ স্থানে শুভ গ্রহ আছে কিনা, তৃতীয় ষষ্ঠ একাদশ স্থানে পাপ গ্রহ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তাকে বলে দিন যে আপনি গৃহ নির্মাণ করুন। তাহলে সেই জাতকের লগ্ন লাগতেছে না এখানে? হ্যাঁ স্যার, জাতকের লগ্ন লাগতেছে, রাশি লাগতেছে। লাগতেছে না? তাহলে কি হলো? এইবার ধরেন বুধ বৃহস্পতিতে গৃহবাস, ওই যে সকালে বললাম না আমি মঙ্গলবারে তাহলে কেন গৃহে পদার্পণ করতেছি, ওই যে মতান্তরে এখানে তো বলেই গেছেন যে সোম বুধ বৃহস্পতি শুক্র শনিবার, শনিবারও তো গৃহ আরম্ভ করা যাবে, ওই যে তুরস্পর্শের দিনে দীক্ষা নেওয়া যাবে। তো এই যাবে কেন? ওই যোগ তৈরি হলে বিবাহ করা যাবে, ওই সেই সুতহিবুক যোগ তৈরি হলে। সুতহিবুক যোগই তো আমরা জানি না, তাহলে আমরা ওই পঞ্জিকা খুঁজবো। যেমন ওই যে কি ব্যাংকের এক বড় কর্মকর্তা, তার ছেলে থাকে আমেরিকায়, তার বিবাহ ঠিক করেছে। এখন তার বিবাহের আষাঢ় শ্রাবণ মাসের তারিখ লাগবে, কারণ ওখানে দ্রুত হোটেল বুকিং দিতে হবে। মানে ওই হোটেল বা ধরুন সেই বিবাহের জন্য যে স্থানে বিবাহ দেবে সেটা বুকিং দেবে, তারিখ পাচ্ছে না, পঞ্জিকা তো বের হয়নি। ওই সকালবেলায় কিন্তু আমাদের সুজনকে বললাম যে ওই আষাঢ় আর শ্রাবণের তারিখগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, ওই যে পাঠিয়ে দিয়েছে আমার মোবাইল নিচে চার্জে দেওয়া, তাহলে দেখিয়ে দিয়ে দাও। তো এই যে খুঁজে খুঁজে বের করতে হবে। তো এইবার ইনি যদি ধরেন আরো 1 বছর আগে যদি জানতে চাইতেন তখন কি করতাম? তখন কি করবেন আপনারা? এই টাকাটা তো সরে যাবে। বা আপনারা যদি পঞ্জিকা লেখা না শেখেন, লেখাটুকু না শেখেন, দেখাটুকু যদি না শেখেন, তাহলেও কিন্তু এই টাকাটা সরে যাবে। লেখা শেখা আরো পরে, কিন্তু দেখাটাই কিন্তু আমরা শিখতে পারলাম। এই দক্ষিণা কিন্তু সরে গেলই, কোনো রকমে ঠেকানো গেল না। আর আমার মতো লোক হলে, যে ব্যক্তি মঙ্গলবারের দিন 13 তারিখ আরো চতুর্থী তিথিতে যে গৃহপ্রবেশের দিন নির্ধারণ করে, এই রকম ব্যক্তি তো ওই তারিখ দিলে যেমন তেমন ভাবে মেনে নেবে না। আপনি তারিখ দেবেন, হৃদয়বাবু একটা তারিখ দেবেন আমাকে গৃহ নির্মাণের জন্য, ধরুন আমি ছদ্মবেশে গেলাম, একটা মাস্ক পরে আর একটা টুপি মাথায় দিয়ে যদি আপনাদের কাছে যাই, তা আপনারা চিনতে পারবেন? পারবেন? তাহলে আমি একটা গৃহ নির্মাণের তারিখ আনতে গেলাম, আপনারা দিলেন, এবার আমি যে তর্ক করব না, আপনি কি করে ভাবলেন? সবসময়ের জন্য নেগেটিভটা আগে ভাবতে হবে। ক্লায়েন্ট যেটি বলবে, যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল জ্যোতিষ পর্ব ক্লাস চলছে, যে ক্লায়েন্ট কি ভাবছে বা সে কি বলতে পারে, তার উত্তরটা আগে আমার জোগাড় করে রাখতে হবে। তো সেই উত্তর জোগাড় করতে গেলে সব প্রশ্নের উত্তর তো এই জ্যোতিষ শাস্ত্রের মধ্যে রয়েছে, সব ওই 12টি ঘরের মধ্যেই কিন্তু রয়েছে, কিন্তু আমরা সেটিকে শুধু পড়ে গেলে কি হবে? যদি হরোস্কোপ তৈরি করতে আমরা না জানতাম, তাহলে লগ্নের কেন্দ্র কি আমরা চিনতাম? অষ্টম চিনতাম, দ্বাদশ চিনতাম, বা ধরুন তৃতীয় ষষ্ঠ একাদশ স্থান চিনতাম? চিনতাম না। অনেক বাস্তুশাস্ত্রবিদ রয়েছেন এখনো বিশ্বের বুকে, যে বাস্তুর বিধি দিচ্ছেন, বাস্তু সম্রাট, বাস্তুর সাধক, মানে বড় বড় পদ পদবী, কিন্তু দেখা যাচ্ছে এই বাস্তুর বিষয়ে যখনই ধারণা নিতে যাবেন, তখন কিন্তু আর ওই যোগ গিয়ে দেখবে না, পঞ্জিকা বের করে দেখে তারপরে বলবে গৃহ নির্মাণ অমুক দিন, আর অমুক দিন হচ্ছে মহেন্দ্র যোগ এই এই কয়টা থেকে এই কয়টার মধ্যে, ঠিক আছে আপনি এই দিনে গৃহ আরম্ভ করে দিন। এটাই কিন্তু বাস্তুবিদদের বিহিত। তো ওই বিহিত তো আমার মতো লোক হলে মানবে না। তা আমার মতো লোক যে আর 5টা জীবনে বাঁধবে না, এটা কি করে ভাববেন? ভাবতে কিন্তু হবে। আবার দেখেন এই তারিখগুলো কিভাবে বের করা হয়। তারপরে গৃহপ্রবেশ, জ্যৈষ্ঠ ও পুনর্বসু, জ্যেষ্ঠা হবে, জ্যেষ্ঠা ও পুনর্বসু নক্ষত্রে
এবং গৃহারম্ভোক্ত নক্ষত্রে, মানে গৃহ যেদিন আরম্ভ করেছে সেই নক্ষত্রে, ভেবে দেখুন এবার, জ্যেষ্ঠা ও পুনর্বসু নক্ষত্রে এবং গৃহ আরম্ভের যে নক্ষত্র সেই নক্ষত্র ও বারে শুভ তিথি করণ ও যোগে, শুভ তিথি করণ ও যোগে, ভেবে দেখুন, একটু ভালো করে পড়ে দেখুন। রবি চন্দ্র তারা শুদ্ধ হলে, মানে রবি চন্দ্র নক্ষত্র শুদ্ধ হলে, শুক্লপক্ষে শুদ্ধকালে, ওই জুত জামিত্র বেদরহিতে, এই যে বেদরহিতে এইবার একসঙ্গে আছে, দেখেন এইবার ওইখানে স্পেস হয়ে গেছে, ব্রাহ্মণ দধি আম্রপল্লব পুষ্প ও ফল দ্বারা পরিশোভিত পুণ্য কুম্ভ ও নারায়ণ অগ্রে করে ব্রাহ্মণকে সুবর্ণ ও বস্ত্রাদি দান করে গৃহে প্রবেশ প্রশস্ত। স্যার যুদ জাবিত্র ভেদ এটা একটু যদি ব্যাখ্যা করে দেন একবার। ওই যে বললাম তো, যুত জামিত্র মানে যোগিনী, যোগিনীকে বামে ফেলে বা পিছনে ফেলে, যখন যোগিনী রোধ পাচ্ছে, মানে যোগিনী প্রবেশ করছে না আমার দিকে, আমি যাব, আমাকে যোগিনী বাধা দিচ্ছে না, যখন সেটা আটকে আছে, সেই মুহূর্তটা বেছে নিতে হবে। করেনি যোগেন চক্রটা তো আমি স্যার পাইনি যোগেন ওই তারিখে তো 13 ফেব্রুয়ারি না স্যার? হ্যাঁ, 13 ফেব্রুয়ারি নেই, এর কোনো কিছুই নেই। না স্যার, আপনার তো চন্দ্রশুদ্ধি আছে স্যার ওই দিন। কি আছে? আপনার চন্দ্রশুদ্ধি আছে স্যার ওই দিন। আছে? আছে। আর কি আছে? দেখেন এখানে দেওয়া আছে 1 2 4 6 8 10 11 13 15 17 19 20 22 24 26 নক্ষত্রের তারা শুদ্ধি। তাহলে ওই তারা শুদ্ধি এখানে ওই যে চন্দ্র রবিচন্দ্র তারা শুদ্ধ হলে, তাহলে তারা শুদ্ধ এবার জ্যেষ্ঠা পুনর্বসু নক্ষত্র, অথবা এটা কত পৃষ্ঠা থেকে যেদিনে বলছেন? গৃহ আরম্ভ করা হয়েছে 630 পৃষ্ঠায়, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কত নম্বর? কত? উত্তর ভাদ্রপদ 25 নেই? 26। 25 পূর্ব ভাদ্রপদ 25 না? 26 26 স্যার। 26 তাহলে এখানে কি উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছে না? 600 কত পৃষ্ঠা স্যার? 630 পৃষ্ঠা। উত্তর ভাদ্রপদ নক্ষত্র স্যার সিদ্ধ যুগ, সন্ধ্যা 6টার। হ্যাঁ, উত্তর ভাদ্রপদ যোগ ওই উত্তর ভাদ্রপদ নক্ষত্র সিদ্ধ যোগ, এবং তারা শুদ্ধিও আছে। তারপরে আবার নক্ষত্র সাধ্য যোগ, দুটো যোগ পেয়েছে এদিন, সাধ্য যোগ রয়েছে, তারপরে হচ্ছে আপনার এদিন চন্দ্র শুদ্ধিও রয়েছে, দেখেন। স্যার আপনি তো এমনিতে আর ডেটটা গ্রহণ করেন নেই স্যার। এবং যোগিনী দেখেন নৈরিতে রয়েছে, রাত্র 8টা 41 মিনিট 40 সেকেন্ড গতে দক্ষিণে যাবে, তাহলে যোগিনী নৈরিতে, ঈশান অগ্নি নৈরিত, এই যে নৈরিত কোণ হচ্ছে এইটা, মানে দক্ষিণ আর পশ্চিমের মাঝ বরাবর, তাহলে যোগিনী দক্ষিণে রয়েছে, যোগিনীকে পিছনে রেখে না ঢুকবো না গৃহে, ঈশান কোণে যাব না, পিছনে। তাহলে যোগিনী পিছনে অথবা বামে রেখে যাব না? পিছনে অথবা বামে স্যার। হ্যাঁ, তাহলে তো যোগিনী তো আমার পিছনে রয়েছেই। আর দেখেন ওই যাত্রায় রয়েছে শুভ নক্ষত্রামৃত যোগ, কিন্তু উত্তরে নাস্তি, আমি উত্তরে তো যাচ্ছি না, আমি যাবো ঈশানে। তারপরে অপরাহ্নের পরে তো আর আমি যাচ্ছি না, আমি যাব সকালে, এই তো। তো এই যে বিষয়গুলোকে আমাদের জানতে, দেখেন এখানে পরপর যে পয়েন্টগুলো রয়েছে, যে গৃহারম্ভ, তারপরে গৃহপ্রবেশ, নববস্ত্র পরিধান, নবসজ্জা সোনাদ উপভোগ, রত্নাদি ধারণ, একটা রত্ন যেদিন দেবেন সেদিন রত্ন ধারণের দিনটি, রত্নটি আপনারা ম্যাক্সিমাম জ্যোতিষরা, আমি বুকে হাত দিয়ে বলতে পারি এবং প্রমাণও দিতে পারি অনেক, যে তারা বলেন যে হ্যাঁ আমি রত্ন শুদ্ধ করে দিয়েছি। কি শুদ্ধ করে দিয়েছেন? আপনার নামে পূজন ভজন করে
একে স্নান আদি করায় তারপরে শুদ্ধ করে দিয়েছি। এইবার জ্যোতিষ মহোদয় বলছেন, চেম্বারে যখন স্টোনটি তৈরি করে কারিগর এনে দিলেন, তখন জ্যোতিষ মহোদয় শুদ্ধ করবেন বিধায় নাম গোত্র লিখে রাখলেন। এমনকি কি করলেন, উনি দোকানের কর্মচারীকে বললেন, সকালে ঠাকুরকে যখন ফুল দিতে আসবে ঠাকুরের উদ্দেশ্যে, তো ওখান থেকে দুটো ফুলের পাতা ছিঁড়ে একটা তুলসী পাতা ছিঁড়ে ওর সঙ্গে দিয়ে একটু মোড়ায় রেখে দিস, বিকালে কিন্তু পাথরটা নিতে আসবে। কারণ ওই পকেটে করে নিয়ে ট্রেনে যাব বা বাসে করে যাব, পকেটে যদি পকেট মার হয়ে যায় তাহলে কি হবে? এটাই কিন্তু সত্য কথা। আসলে পকেট মার হয়ে গেলে, এত দামি একটা রত্ন পকেট মার হয়ে গেলে কি হবে? কিন্তু তাই বলে পকেট মার হয়ে যদি যায় তাহলে আমার ব্যবস্থা ওই চেম্বারেই করতে হবে, জায়গাটি শোধন করার জায়গাটি চেম্বারেই করা উচিত, নাকি করা উচিত না? স্যার হ্যাঁ, না হলে তাহলে ক্লায়েন্টের সাথে প্রতারণা করা হচ্ছে না? ঈশ্বর সবকিছুতে ছাড় দেবে, কিন্তু প্রতারককে ছাড় দেবে না, কখনোই নয়। সারাদিন মিথ্যা কথা বলবো, সারাদিন অপকর্ম করব, আর সন্ধ্যাবেলায় ধুতি পাঞ্জাবি পরে দৈবজ্ঞের মতো মানে চেয়ারে বসে মানুষের ভবিষ্যৎবাণী করব, আর টপ টপ করে সেগুলো ভবিষ্যৎবাণী খেটে যাবে, এটি আশা করলে কিন্তু হবে না। এজন্য বলেছি আপনারা সংবিধান রচনা করবেন যার যার মতো, যে আমি কিভাবে জ্যোতিষ করব। আপনারা সকালে আমার খুলনা চেম্বারের ঠিকানা শুনেছেন, দেখেন ঢাকা চেম্বারের নাম্বারটা দেখেন 33,33/1 গ্রিন মার্ট মার্কেট। দেখেন পঞ্জিকার প্রথম কভার পৃষ্ঠাটা উল্টায় তারপরে দেখেন, দেখেন ওটাও রাহু। দেখেন ঢাকা অফিস 33,33/1 গ্রিন রোড, গ্রিন মার্ট মার্কেট, তৃতীয় তলা, ধানমন্ডি, ঢাকা 1205। দেখেন 33 মানে 6, আবার 33 মানে 6, তাহলে 6 6 12, আর বাই 1 মানে 13। কপালে এমনি এসে বাঁধে না, ওই রাহু যেখানেই যাব ওই রাহু সাথে নিয়েই যেতে হবে আমাকে, উপায় নেই। কারণ আপনি চাইলে, আমার কপাল চাইলেও আমি তো রাহুর সংখ্যা এড়াতে পারছি না, আমি ওই রকম আর একটি চেম্বার ওই কাছাকাছি পাচ্ছি না, আমার কপালে বাঁধছে না, কি করব? আপনার তো পেতে হবে, ফ্রন্ট জায়গায় পেতে হবে, সামনে বারান্দা থাকতে হবে, বা ভালো একটা পরিবেশ থাকতে হবে, আপনি যেমন চান তেমন তো পাইতে হবে। আপনাদের রোল নাম্বার গুলো কি আমি তৈরি করেছিলাম? কেন মানুষ রায় 33 আসছিল? আজকে তার প্রমাণ পেয়েছেন যে শুক্র শিল্প সাধনা, দেখেন ওনার ভিতরে যে শিল্প সাধনা, গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, তা পেয়েছেন ওনার ভিতরে, পেয়েছেন? যেদিন রোল নাম্বার নিয়ে ব্যাখ্যা করেছিলাম সেই ক্লাসটা একটু পুনরায় যেন, তাহলে বুঝতে পারবেন যে নিউমারোলজির গুরুত্বটা কি। বাহ, আসো আসো, এদিকে আসো, আসো, চলে আসো, চলে আসো। এই দেখেন আমাদের একটি ব্যাচে বলেছিলাম, এর আগের ব্যাচে শুভম শুভম বিশ্বাস, আমি বলেছিলাম যে শ্রেষ্ঠ শিক্ষার্থী ওই ব্যাচের মধ্যে। কিভাবে আবিষ্কার করেছিলাম? তখন তাকে আমি একদিন বা দুদিন বড় জোর দেখেছি সরাসরি, তাই ছাড়া কিন্তু দেখিনি। সে আজকে সে কি নিয়ে আসছে? ও, জিপিএ 5 পাওয়ার জন্য কিসের থেকে দিয়েছে বলো? জেলা শিল্পকলা একাডেমি। জেলা শিল্পকলা একাডেমি থেকে তাকে এই পুরস্কৃত করেছে, এই অ্যাওয়ার্ড, এবং এই নিয়েছিলেন। অভিনন্দন আপনাকে, আমাদের ক্লাসের সবার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। এত এই সুন্দর যে কিছু আবিষ্কারটা করা, এই আবিষ্কারটা করা কিভাবে সম্ভব? আমি কি যেদিন আসছিল তার মায়ের সঙ্গে আসছিল, তো মায়ের সঙ্গে যখন আসছিল তখন প্ল্যানেটটা দেখে ওই প্রেসক্রিপশন করে ছেড়ে দিছি। আর দ্বিতীয় যেদিন আসছে সেদিন স্টোন নিতে, এবং বলছে যে আমি একটু জ্যোতিষ শিখবো, আমাকে ভর্তি করে নেওয়া যায় কিনা, বলছে যাবে। ওকে, এই ভর্তি হয়ে গেছে। কিন্তু আমি ক্লাসে কিন্তু বলেছিলাম এই শ্রেষ্ঠ শিক্ষার্থী। এ আমার
পঞ্জিকার গণনা দেখে আমি বলছিলাম এর মাঝে একদিন যে তুমি কি এটা পারবে, ও কিন্তু উত্তর দিছিল যে আমি 3 দিন যদি সময় দেন তাহলে আপনার মতো এরকম করে দেখাবো। ও কিন্তু জায়গায় বসে উত্তর দিয়েছিল। হ্যাঁ, এটা বলেছিলেন স্যার আমাদেরকে, এই অংশটুকু আমাদের বলেছেন স্যার। আজকে কিন্তু উপহার নিয়ে দেখেন হাঁপাতে হাঁপাতে আসছে, এবং মেডিকেলে চান্স পেয়েও সে আসবে, দেখবেন। আজকের ক্লাসের এই স্মৃতি থাকবে, এই শুভম বিশ্বাস কিন্তু মেডিকেলে চান্স পাবে এবং সরকারি মেডিকেলে পড়বে, এটাও বললাম। সবাই আশীর্বাদ করবেন। জি, ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো। অ্যাডভান্স গুরুদেবের ধন্যবাদ। আশীর্বাদ আপনার কাছে আছে, আমাদের পক্ষ থেকে অনেক অনেক আপনাকে অভিনন্দন শুভকামনা। এবং শুভেচ্ছা। বেস্ট অফ লাক। অনেক দূর এগিয়ে যান, এই কামনাই করছি। গুড লাক। বাসায় যাও। দুপুরবেলায় ও 4 ঘন্টা গেছে গেছে, ও নিয়ে চিন্তা করার কারণ নেই। তুমি যাও, যে রেস্ট নিও। এবং সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের ওই ক্লাসে ওই ব্যাচে আরেকটি মেয়ে ছিল সব থেকে লিটিল। সে 9-এ পড়াকালীন সময় জ্যোতিষ শাস্ত্র শিক্ষা নিত, পরমা রয়। গত 3 দিন আগে তার মা আসছে হাতে বুক লিস্ট নিয়ে, তার বই কিনে দিতে পারেনি। তার এইচএসসি পরীক্ষা হচ্ছে আগামী বছর, ওই যে এপ্রিল মে বা জুনে হবে। এখনো বই কিনে দিতে পারেনি, কলেজে অ্যাপ্লাই করেছে। তার ওই কলেজের লাইব্রেরি থেকে কার্ড পেলে তারপর সেই কার্ড নিয়ে বই তুলবে, তারপরে বই পড়বে। শুনে আমি বুক লিস্টটার মাজা কেটে আমার সরজিৎ যে ভাগ্নে, তার কাছে দিয়ে বললাম, তুমি এই বই কয়টাকে ওর নাম্বার লিখে রেখে বললাম যে দোকানে যাও, যে বইগুলো দেখো। বইগুলো সঙ্গে সঙ্গে পেল না, ওখানে নাকি 8টা বই, মানে বোর্ড বই বাদে বাকিগুলো। তো 8টা বই কত দাম? 4000 টাকার মতো দাম। আমি বললাম বইগুলো নিয়ে এসো। তো বললো পাওয়া যাবে না, অর্ডার দিয়ে আসতে হবে, উনি শনিবারে বা রবিবারে দেবে, না বৃহস্পতিবারে দেবে। তা আমি আজকে সকালে ক্লাস থেকে নেমে যে জিজ্ঞেস করলাম, তুমি সে বই আনছো, ফোন দিছো, বই দিছো? তা বলছে বই তো আনতে বলছিল বৃহস্পতিবারে, তা গতকালকে তো আমার মনে নেই। বলছে মনে নেই, মেয়েটার পরীক্ষা হয়ে গেলে তারপরে বইটা দেবা, এটা আবার কেমন কথা? তা বলছে আমি ফোন দিয়েছিলাম, তা উনি বলছিল যে বই একটা মেলেনি। তা বলছে যে কটা মিলছে ওই কটা দিতে, একদিনে তো আর সব কটা পড়ে ফেলবে না। তো বলছে কালকে সকালে এনে এবং দিয়ে দেবে। এই যে টাকাটাও যায় আমার ওই তন্ত্র ক্রিয়ার উপার্জনের টাকা দিয়ে এই ছেলেপেলেদের বই দেওয়া। কারো পরীক্ষার ফি যদি না দিতে পারে, তাহলে এই তন্ত্র ক্রিয়ার মাধ্যমে যে টাকাগুলো উপার্জন করি, সেই টাকার ওই ফান্ডের থেকে এই আমার টাকাগুলো যায়। অর্থাৎ এটি আমার টাকা নয়, এটা 10 জনের টাকা। আমি এই যে বলি আপনারা আমাকে কি দেবেন, এই সামান্য একটু বিদ্যা কি আছে আমার মধ্যে, এটুক দিতে পারলে আরো বাঁচি আমি, আরো আমার মাথাটা খালি হয় যে আর 2-4 জনকে দিতে পারলে। কিন্তু আমার মাথাটাকেই আপনারা ফ্রেশ বানাচ্ছেন না। যদি দিয়ে যেতে পারতাম, আজ পর্যন্ত মনে হয় না যে কখনো বলেছি মুখ দিয়ে যে আপনারা কেউ বেতন দেন বা কেউ টাকা দেন, কেউ ইয়ে করেন, এ মনে হয় না যে বলেছি। নিয়মটা শুধু বলে রেখেছি, কিন্তু আপনারা নিচ্ছেন না। দেখেন জ্যোতিষ বচনার্থ পড়তে বললাম, আপনারা আজকে বাস্তুশাস্ত্র শিখবেন। সকালবেলায় বাস্তুতে অলরেডি আমি প্রবেশ করেছি, ভাবলাম যে দেখি আপনাদের ভিতর থেকে কিছু বের হয় কিনা। তার জন্য আমি দুটি টোটকাও প্রয়োগ করলাম। তো প্রয়োগ করলাম, তার ভিতরে শেষের দিকে আসলো বাস্তু। কিন্তু দেখেন এখানে যে এই বাস্তু দেবতার কথা, যেভাবে গৃহারম্ভের কথা লেখা রয়েছে, গৃহই তো বাস্তু, সেটি কিন্তু আপনারা পড়েননি, এখনো পড়া হয়নি। স্যার বাস্তুর মধ্যে রং, দরজা, টয়লেট, সিঁড়ি, হ্যাঁ, সুন্দর। রান্নাঘর, আপনি আপনার বাড়ি কোন রঙে রঞ্জিত করবেন, আপনার বসত গৃহকে কোন রঙে রঞ্জিত করবেন, এটা হচ্ছে বিষয়। সেটি আপনার না রাশি অনুপাতে আমি না না, এই তো উত্তর। আপনার প্রশ্ন পুরাটাই বুঝে ফেলেছি। মানে আপনার জন্য কোন রং শুভ হবে, সেই রংটাই তো আপনি করবেন।
আবার এবার শুনছি ওই স্যার, পশ্চিমে এক ধরনের রং, পূর্ব আরেক ধরনের রং, উত্তর আরেক দিকে আরেক ধরনের রং, দক্ষিণ আরেক ধরনের রং। আপনি যেটা শুনেছেন সেটি হচ্ছে বাস্তুশাস্ত্র মোতাবেক গৃহ করা হয়নি, এখন কি করা যাবে, বাস্তু দোষ নাশ করতে হবে, তখন প্রতিকার পাল্টে ফেলো, এটা শুনেছেন আপনি। কিন্তু বাস্তুশাস্ত্র শিখতে গেলে তো গৃহ নির্মাণ থেকে শিখে আসতে হবে। স্যার গৃহ নির্মাণের আগেও আমার প্রযোজ্য যে স্যার গৃহ স্বামী অনুযায়ী বা রাশি অনুযায়ী ওই ওই গৃহ স্বামীর কোন দিকটা তার জন্য শুভ, কোনমুখী বাস্তু হলে তার জন্য ভালো হয়, সেখানে আগে যাওয়া উচিত। এই যে রাশি অনুপাতে আমরা দিক লিখিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, স্যার। রাশি জি অনুপাতে স্যার, দিক লিখিয়েছিলাম, জি স্যার, জি মনে স্যার। আছে? কার মনে আছে? মেষ রাশির শুভ দিক কি, অশুভ দিক কি? দক্ষিণ দিক আর মেষ রাশির পূর্ব দিক শুভ, আর অশুভ কোন দিক? স্যার ওর বিপরীত হবে। কি হবে তাহলে পশ্চিম দিক? পশ্চিম। এইভাবে 12টা রাশি শুভ অশুভ দিক বলেছিলাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ নাকি? যেমন বৃশ্চিক রাশির কি হবে বলেন, বৃশ্চিক রাশির শুভ দিক কি? পশ্চিম স্যার। উত্তর। উত্তর। মকর রাশির শুভ দিক কোনটা? আর এই ক্লাসটা মনে হয় হয়নি। কে এটা বলছে মনে হয় স্যার, হয়নি। এটা তো আমরা জানি না স্যার, এটা হয়নি মানে? স্যার এটা হয়নি স্যার, এটা হয়নি, এটা আমরা ক্লাস তো এটা পাইনি। যদি হয়ে থাকে তাহলে কি হবে? হয়তো স্যার আমি ছিলাম না ওই দিন। রাশি অনুপাতে শুভ দিক আর অশুভ দিক ক্লাস হয়নি? স্যার আমার ক্লাসটা সঙ্গে হয়েছে স্যার, নাম্বার আছে, আমার তো ক্লাসটা হয়েছে তাতে তো স্যার। পাইনি। আমি তো নতুন নতুন রিভিশন করছি, কিন্তু সেখানে তো দেখছি না। দেখেন পাবেন। আচ্ছা আলোচনা দিয়েছেন এই ধরনের। তাহলে আজকে লিখে নিন, লিখে নিন, বলে দিই। আমার আবার ভুল বলি হ্যাঁ কিন্তু আমার তো হ্যাঁ। একটা ভুল বলা অভ্যাস আছে, ভুল বলা অভ্যাস আছে, এই কারেকশন করে নেবেন, দ্রুত লিখে নেন। কারো এখান থেকে খুব সাউন্ড হচ্ছে, একটু খেয়াল করেন। একটু সাউন্ড মিউট করে সবাই লিখে নিন, আর যদি ভুল থাকে পরে কারেকশন করে নেবেন। প্রথম লেখেন মেষ রাশি, শুভ পূর্ব দিক, অশুভ হচ্ছে পশ্চিম দিক। একটা রাশির চক্র এঁকে শুধু মেষের ঘরে শুভ অশুভ লেখেন, একে শুভ দুইয়ে অশুভ, তারপরে খালি 1 2 দিয়ে দিয়ে লিখে দাও। বৃষ রাশির হচ্ছে দক্ষিণ দিক শুভ, উত্তর দিক অশুভ। মিথুন রাশির হবে হচ্ছে, মিথুন রাশির পশ্চিম দিক শুভ, পূর্ব দিক অশুভ। স্যার বৃষ রাশি কি বললেন? বৃষ রাশির দক্ষিণ দিক শুভ, তার উল্টাটা উত্তর দিক হচ্ছে অশুভ। খালি শুভটা লিখে যান না, অশুভ লিখতে হবে। মেষ রাশিটা একটু বলেন স্যার, মেষটা। মেষের হচ্ছে পূর্ব দিক শুভ, আর পশ্চিম দিক অশুভ। এবার কর্কট। মেষ, বৃষ, মিথুন, মিথুনে লেখেন পশ্চিম দিক শুভ, কর্কটে উত্তর দিক শুভ, পূর্ব দিক শুভ। সিংহে, সিংহে পূর্ব দিক শুভ। সিংহে, সিংহে, সিংহে হলো পূর্ব দিক শুভ। কর্কট স্যার, কর্কট। মেষ, বৃষ, মিথুন, কর্কট। কর্কট তো বললাম উত্তর দিক শুভ,
মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা। কন্যা হবে দক্ষিণ দিক শুভ। কন্যা, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা। তুলা হবে পশ্চিম দিক শুভ। মেষ, বৃষ, মিথুন, কর্কট, তুলা তুলা হবে পশ্চিম দিক শুভ, পশ্চিম। মেষ, বৃষ, মিথুন, কর্কট, এবার বৃষ্টি স্যার। বৃশ্চিক। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক। বৃশ্চিক হবে হচ্ছে উত্তর দিক শুভ। বৃশ্চিকের পরে ধনু। সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু। ধনু 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 ধনুটা একটু পরে রাখেন। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু। ধনু 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 পূর্ব দিক শুভ। ধনু, হ্যাঁ পূর্ব দিক শুভ। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু পূর্ব দিক শুভ। তারপরে হচ্ছে ধনু, মকর। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক। দক্ষিণ। এটা কি দক্ষিণ হবে স্যার? দক্ষিণ দিক শুভ, হ্যাঁ ঠিক। এই তো, তাহলে ক্লাস না হলে আপনারা জেনেছেন কি করে? স্যার এখন যে বলছেন ওটা থেকে স্যার আবার রিভিশন হচ্ছে। তারপর আছে কুম্ভ, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর। মকরের পরে হচ্ছে কুম্ভ। স্যার পশ্চিম দিক। হ্যাঁ, কুম্ভ পশ্চিম দিক হবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ। কুম্ভ পশ্চিম দিক। মকর মকর হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ। আর মিন হচ্ছে ইয়ে দিক, ওই দত্তরি পশ্চিম দিক। স্যার আবার বলেন মকরের পরে। মকর দক্ষিণ দিক। মকরের শুভ হ্যাঁ। দক্ষিণ দিক। আর কুম্ভ কি পরে বলেছে? কুম্ভ পশ্চিম। পশ্চিম দিক, হ্যাঁ পশ্চিম দিক শুভ। আর আর মিন মিন উত্তর দিক হবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মিন উত্তর দিক। যদি এর উল্টা দিকটা হচ্ছে অশুভ দিক, আর এর যদি থাকে কুম্ভের পরে স্যার? কুম্ভ হচ্ছে পশ্চিম দিক শুভ। তারপরে মিন উত্তর দিক। হ্যাঁ উত্তর দিক। আচ্ছা স্যার, তাহলে আমি এখানে একটা প্রশ্ন করি। এই দিকের উপর একটা প্রশ্ন করি স্যার, আমি দিকের উপর। হ্যাঁ হ্যাঁ তো সবাই তো আমরা এই যে আমরা যে রাত্রে নিদ্রাতে যাই, শয়নে যাই, তাই আমরা সাধারণত নিয়ম পূর্ব দিকে মাথা, পশ্চিম দিকে পাদ রাখি। এই যে এখন যদি আমার পূর্ব দিকটা পশ্চিম দিকটা আমার শুভ, ধরুন মিথুন, পূর্ব দিকে আমি যদি পাও রাখি তাহলে কি আমার শুভ হইব? পূর্ব দিকে আমার শুভ দিক হইলো পশ্চিম, মিথুন রাশির, তাহলে আমি পশ্চিমে পাও দিলাম, তো এটা কি স্যার শুভ হইব নি? এইবার একটা সহজ প্রশ্ন বুঝাতে পারছি না স্যার? প্রশ্নকে আমি আরো জটিল করে দিই। আপনি এবং আপনার গৃহিণী, একজনের জন্য পূর্ব দিক শুভ আর একজনের জন্য পশ্চিম দিক শুভ, এখন কি করবেন? তাহলে যে কর্তা মানে তার দিক অনুসারে শুভ। সাংঘাতিক কোশ্চেন স্যার, মারাত্মক একটা প্রশ্ন আসছে। দিয়ে দিলাম, আমি যদি বাড়ির কর্তা হই তাহলে আমি যেভাবে শুই আমার বউ এইভাবে শুইব। হ্যাঁ, তার দোষ যা হয় হয়ে যাক। হ্যাঁ। আর আমি বিহিত কি দেবো জানেন? কোন স্যার? হ্যাঁ বলেন স্যার। আমি বলবো নারী বাম অঙ্গে যাবে আর পুরুষ ডান অঙ্গে যাবে। তখন হচ্ছে পূর্ব আর পশ্চিম যেহেতু দিক, তখন আপনি শয়ন করুন উত্তর দিক মাথা দিয়ে। ওই দুই দিককে ত্যাগ করুন, উত্তর দিক মাথা দিয়ে শয়ন করুন। এইবার আপনারা বলবেন যে উত্তর দিক মাথা দিয়ে তো মৃত মানুষকে শোয়ায়। এই কথারও ব্যাখ্যা কিন্তু একদিন দিয়েছি যে যত মন্দির আছে বিশ্বের বুকে ম্যাক্সিমাম মন্দির কিন্তু উত্তরে পোতায় দক্ষিণ মুখ। তাহলে দেবদেবী দক্ষিণ দিক মুখ করে থাকেন। দেবীর পায়ে দক্ষিণ দিক মাথা দিয়ে উত্তরে পা দিয়ে যদি শোয়া হয়, তাহলে ওই অনন্ত নাগের মতো দেবীর কোলের পরে পা উঠায় দেওয়া হয় না? হয়। যদি তাই হয়
তাহলে আমাদের দক্ষিণ দিক মাথা দিয়ে দেব দেবীর গায়ের উপর পা তুলে শোয়ার থেকে এবং উত্তর দিক মাথা দিয়ে, উত্তর দিক হচ্ছে জ্যেষ্ঠ দিক, সেই দিকে মাথা দিয়ে শয়ন করা কি অশুভ হবে? না স্যার। আচ্ছা স্যার, তাহলে এখানে ধরেন বৃষ রাশি, বৃষ রাশি তো দক্ষিণ দিকে শুভ আর উত্তর দিকে অশুভ। তাহলে বৃষ রাশির লোক উত্তর দিক মাথা দিয়ে শোবে না। তাইলে আপনি তো তাহলে সবার জন্য বললেন মাঝে শুতে উত্তর হবে। দিকে মাথা দিতে। তখন আমি তো এই রাশি অনুপাতে এই ক্লকওয়াইজ ঘুরতে বলবো, হুম। ওই সরি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আনক্লকওয়াইজ এই ঘুরতে বলবো। বিপরীত দিকে আমরা যখন ঘুরবো তখন এই বৃষ রাশি এইখানে চলে আসবে, সবসময়ের জন্য একটা বাদে একটায় চলে আসবে। তাহলে কি হবে দেখেন, বৃষ হলে মিথুন বাদ দেবেন, কর্কট আসবেন, কর্কট হলে সিংহ বাদ দিয়ে কন্যায় আসবেন, আবার কন্যা হলে তুলা বাদ দিয়ে বৃশ্চিকে যাবেন। এই সূত্রটা একটু লিখে নেন, একটা বাদে একটা একটু লিখে নিন। মানে বুঝলাম না স্যার, একটা বাদে একটা মানে কি আর একটু বুঝান। শয়ন বিধি। যদি মেষ রাশির লোক হয় তার জন্য মেষ রাশির হচ্ছে জাতক, এইবার ধরেন তুলা রাশির হচ্ছে জাতিকা। তাহলে মেষ রাশির আমরা শুভ দিক কি লিখেছি? পূর্ব দিক। আর তুলা রাশির শুভ দিক লিখেছি পশ্চিম দিক। হ্যাঁ স্যার। এই মেষ রাশির জাতক যদি পূর্ব দিক মাথা দিয়ে শোয়, ভালো করে বুঝেন, আর তুলা রাশির জাতিকা তাহলে পশ্চিম দিক মাথা দিয়ে শোবে, তাহলে দুইজন কি দুই দিক মাথা দিয়ে শোবে? সেই ক্ষেত্রে আমাদের এই যে মেষ রাশির জাতক চলে যাবে একটা বাদ দিয়ে একটা, অর্থাৎ মেষের দ্বিতীয় মানে 3 নাম্বার ঘর মিথুন। মিথুনে কি বলেছি? পশ্চিম দিক শুভ, পশ্চিম দিক মাথা দিয়ে। যখন পশ্চিম দিক মাথা দিয়ে শোবে তখন এই লোকের দেখেন এই তুলার যে জাতিকা আছে তারও কিন্তু পশ্চিম দিক শুভ, দেখছেন? হ্যাঁ স্যার। তুলা তো যাইব কেন আবার একটা একবার পারিয়া? আরে সে তো পাগল রে, মেষ আর পূর্বে এসে বলো স্যার, প্রত্যেকটায় ঘোরালে তাই হয়ে যাবে দেখবেন। পূর্ব হয়ে গেল এবার স্যার, এবার পূর্ব হবে আর দুজনের মাথা একদিক আসবে, দেখেন জি একটা স্যার, একটা ফিরে দেখেন, মিলে যাচ্ছে স্যার, মিলে গেছে। খুব সুন্দর টপিক স্যার, অটোমেটিক মিলে গেল স্যার। একটা বাদে একটা দেখবেন যে দুইজনের মাথা একদিক চলে আসবে, অটো চলে আসবে। মানে একটা রাশি বাদ দিয়ে আর একটা রাশি চলে মিলে যাবে। হ্যাঁ তাই দেখেন আপনার মেলে কিনা দেখেন। না মিলছে তো স্যার, মিলছে তো। তাহলে স্যার এই যে মেষের বললেন এই আপনার মিথুন, মিথুন মানে পশ্চিম দিক, আর হ্যাঁ, তুলার যদি হয় না মিথুন মিথুন। তোলা না, মিথুন তোলা না, ধরেন মিথুন আর ধনু, হ্যাঁ মিথুন রাশি জাতক আর ধনু রাশি জাতিকা, তাহলে মিথুনের জন্য আমরা কি বললাম? পশ্চিম দিক শুভ, আর আচ্ছা। ধনুর বললাম পূর্ব দিক শুভ, তাই তো? এইবার এক হ্যাঁ। ভাগ পাচ্ছেন মিথুনের সাথে কর্কট বাদ দিয়ে সিংহে যান, সিংহে গেলে পূর্ব দিক শুভ, আর এদিকে জাতিকার জন্যও কিন্তু পূর্ব দিক শুভ রয়েছে, ঠিক আছে। দেখেছেন? মানে বিপরীত রাশির একটা ঘর একটা বাদ দিলে কিন্তু এটা মিলে যায়। আচ্ছা এই কথা কি কোনো গ্রন্থে লিখবে? কোনো গ্রন্থকার লিখবে বলেন তো? অসম্ভব স্যার, অসম্ভব। স্যার আপনার পদ্ধতি এটা তো স্যার কোথায় লিখবে আপনার পদ্ধতি? স্যার আমার কিন্তু এইটা পড়ে আমার নিজের একটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী এটা করা হয়েছে। এইবার জটক বিচারের ক্ষেত্রে যখন সমসপ্তমে পাত্রীর রাশি থাকবে, সেই জটক যদি শুভ হয় তাহলে সেই জটকে আমরা বিবাহ দিতে জোর দেব না। পাত্রীর লগ্নের সপ্তমে রাশি বা পাত্রের লগ্নের সপ্তমে পাত্রের রাশি, আবার লগ্নও ঠিক সমসপ্তমে, কত মার্ক পাবে? একটা জটক করে দেখেন তো এইভাবে, রাশির পূর্ণ মার্ক। আপনি তো বলছিলেন যে লগ্নের সপ্তমে চন্দ্র, এটা ভালো শুভ ফল, যে বলে দিচ্ছি। লগ্নের সপ্তমে চন্দ্র আর চন্দ্রের সপ্তমে লগ্ন,
এটা শুভ। এটা শুভ। তাহলে একটা ঘর করে বাদ দেন, দেখেন কত সুন্দর ভাবে দুইজনে একদিক মাথা দিয়ে শোয়া যায়। দুইজনের দুই দিক মাথা দিয়ে শোয়ার প্রয়োজন নেই। আর দুইটা আচ্ছা দরজা স্যার একটা রাশি রাশি চক্রের উত্তরায়ণ দক্ষিণায়ন যে বলে, যে এটা একটা গ্রহের উত্তরায়ণ দক্ষিণায়ন, একটা গ্রহ উত্তর থাকলে দক্ষিণায়ন, এই এই যে বিষয়টা উত্তরায়ণ দক্ষিণায়ন, এটা তো আমরা বুঝি না। মানে একটা রাশি চক্রের পূর্ব দিক কোনটা, পশ্চিম দিক কোনটা, উত্তর দিক কোনটা, দক্ষিণ দিক কোনটা, একটা রাশি উপরে চক্রের। মেষ উত্তর, এই তো সরাসরি ম্যাপের মতো ধরবেন, মেষ উত্তর তুলা দক্ষিণ। আচ্ছা আর আচ্ছা, হচ্ছে এইভাবে। মকর হচ্ছে পূর্ব, আর হচ্ছে হ্যাঁ। কর্কট হচ্ছে পশ্চিম। ও সেই অনুযায়ী এই যে ঈশান, এই অগ্নি, এই নদী, এই বায়ু। ও এইটি স্যার না, হ্যাঁ, এটা স্যার এই বিষয়ে রাশি আরেকটু চক্রের জানতে চাই। উত্তর দক্ষিণ। এই যে রাশি দিয়ে জানলাম যে শয়ন বিধি, রাশি দিয়ে জানলাম আপনার গৃহ নির্মাণ, এছাড়া আর কি কি কাজে এই দিকটা কাজে আসতে পারে স্যার? শয়ন বিধি পেলাম, আর দায়িত্বটা কি গৃহ আমার নির্মাণ। খুঁজে শিখানো, না দায়িত্বটা হচ্ছে আপনাদের প্রশ্ন করে জানা? কার প্রশ্ন, এই জন্য স্যার প্রশ্নটা করলাম স্যার। প্রশ্নগুলো কেন আপনাদের কাছে লেখা নেই? প্রথম তার আমাদের প্রশ্নগুলো কেন আপনাদের কাছে সবসময় হাতের কাছে থাকে না? আমরা তো একটি আর্ট পেপারে লিখে রাখতে বলেছিলাম যে আপনারা কি ধরনের প্রশ্ন করবে, বলেছিলাম না? গৃহ নির্মাণের প্রশ্ন রয়ে গেছে স্যার। যেমন আমি যেহেতু ব্যবসার পূর্ব দিক শুভ, একজন পূর্বর তার বাসস্থান বাড়ির পূর্ব ভিটায় সে ঘর বানালো, তাহলে সে তো বের হবে স্যার পশ্চিম মুখী হয়ে। তো সেই ক্ষেত্রে কি অন্যদিকে মুখ করে কি বের হওয়াটা ঠিক কিনা? কেন ঠিক আর অঠিক কি রয়েছে? গৃহস্বামীর গৃহ যেদিকে নির্মাণ করবে, গৃহস্বামীর নিয়ম অনুযায়ী গৃহ নির্মাণ করবে, ওই গৃহে যত লোক বসবাস করবে ততই এক এক দিয়েই বেরবে। এইবার বাকি লোকগুলোর যে বাস্তু ত্রুটি রয়েছে, সেই বাস্তু ত্রুটি লঙ্ঘনের জন্য সমীরণ বাবু যে কথা বললেন যে এই সাইডে এই রং করো, মুখ সাইডে ওই রং করো, তার জন্য যে রংটা শুভ সেই রংটা সে তার ফ্ল্যাটে করে নিক, এর জন্য এই রংটা শুভ এই ফ্ল্যাটে করে নিক, না হলে এই রঙের পর্দা দিয়ে নিক, অথবা এই রঙের পর্দা ব্যবহার করুন, এই রঙের বেডশিট ব্যবহার করুন, কিন্তু রয়েছে না? পূর্ব দিকে বাড়ি করলে বা ঘর করলে তার মুখটা তো যখন সে বের হবে অশুভ দিকে মুখ করে বের হবে। হ্যাঁ, এটা সেটাই বিবেচনা করা উচিত, নাকি সে কোন দিকে মুখ করে ঢুকবে সেটা বিবেচনা গৃহে করা উচিত? প্রবেশ গৃহারম্ভ এবং গৃহ প্রবেশ, প্রবেশটা দেখতে হবে হ্যাঁ, শুভ প্রবেশ। দিকে, মানে শুভ দিকে মুখ করে প্রবেশ করতে হবে। সকালবেলায় এই যে মানস বাবুকে বললাম না যে আপনি একটি এই ফুল গাছ লাগান বাড়ি উঠার ডান পাশে, গৃহ প্রবেশের ডান পাশে, তাই তো? এবং সকালে ঘুম থেকে উঠে কারো সঙ্গে কথা বলার আগে বাম হাত দিয়ে গাছের গোড়ায় জল দেবে, তারপরে সে কথা বলবে, বলেছি না? আচ্ছা হ্যাঁ স্যার। বলেছি? তাহলে কি যদি সময় ডান পাশ, এটা আমরা ধরে নিচ্ছি। এইবার আপনাদের স্যার আরেকটা, করে, হ্যাঁ বলেন বলেন। যদি দুইটা দরজা দিতে হয় তখন? দুইটা দরজার একটা দরজাকে তো আপনি মেইন করবেনই। যেমন দেখা যাচ্ছে এই বাড়ির বাস্তু ত্রুটি রয়েছে, দিক নির্ণয় ঠিক নেই, তখন আরেক সাইড থেকে গেটে দরজা তৈরি করা হচ্ছে, ওই দরজা করা হচ্ছে, হচ্ছে না না? আমাদের এই সময় দুইটা দরজাই থাকে। হ্যাঁ, দুইটা দরজাই থাকে। আগুন লাগলে একটা থেকে দূরে বের করা যায়, ডাকাত পড়লে যাতে আরেক দিক থেকে বের হওয়া যায়, এই তো? স্যার না আসলে এখানে এর এর রহস্যটা কি, এই যে মুরব্বীরা যে করতো যে এক ঘরে দুই দরজা রাখতো, ঠিক না? এখনো রাখে তো। মন্দিরে থাকে এক দরজা, আর আমরা যেই ঘরে মানে শুভ ওই ঘরগুলাতে রাখে দুই দরজা। এর আসল ব্যাখ্যা কি স্যার? আসল ব্যাখ্যা নয়, কথা হচ্ছে যে ওই যে বাস্তু মতে যদি ব্যাখ্যা চাইতে হবে, বাস্তু মতে, যেহেতু বাস্তুর ব্যাপারে কথা হচ্ছে, তাহলে বাস্তুশাস্ত্র মোতাবেক আমাদের নির্ণয় করতে হবে যে তার দিকটি শুভ কি। এইবার দুটি দরজা সে রেখেছে, সে বাস্তু মতে রেখেছে নাকি এমনি আর একটা দরজা সুবিধার জন্য রেখেছে, যে সামনের দিকে ডাকাত পড়বে পিছন দিক থেকে দৌড়ে পালাবো, তার জন্য রেখেছে, সেটা ভাবতে হবে না? মুরব্বীরা করে গেছে আর অমনি হবে নাকি?
না, আমাদের এখানে করা হয় বেসমেন্টে একটা দরজা থাকে, মেন মেন যেখানে আমরা থাকি ওইখান দিকে আরেকটা দরজা থাকে, সবসময় দুইটা দরজা থাকে। হুম সব থাকে, এটা তো থাকেই। আমার নিজের বাড়িতেও সাইডে রাখা ছিল, আমি বন্ধ করে দিয়েছি। সাইডে রেখেছিলাম, সাইড থেকে আরেকটা ছোট রাস্তা আছে, সেই পথে 6টা বাড়ি আছে, কিন্তু আমি ওই আচ্ছা স্যার, বলছি যে আমরা যে এই আহ, মানে আমরা এই কুষ্টি থেকে আমরা বুঝবো যে আমাদের বাড়ি কোন দিকে? অনেকে বলে না যে আপনার ঘরের দিকে, আপনার রাস্তার দিকে। এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, হুম? অনেকে বলে যে আপনার আপনার উত্তর দিকে রান্নাঘর বা দক্ষিণ দিকে রান্নাঘর, বা আপনার রাস্তা পূর্ব দিকে, অনেকেই বলে। আমরা বলে মানে ফেলি এইরকম। যে একটা ক্লায়েন্টকে মোটিভেট করার জন্য এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলা হয় যে এই ব্যক্তি কিভাবে জানলো যে আমার বাড়ির টিউবওয়েলটা আছে এই সাইডে, আপনার বাড়ির টিউবওয়েল আছে অমুক সাইডে, আপনার রান্নাঘরটা আছে অমুক সাইডে, আপনার বাথরুমটা আছে বাইরে অমুক আচ্ছা, সাইডে। হ্যাঁ, এরকম বলে তো জ্যোতিষরা, বলে না? হ্যাঁ বলে। হ্যাঁ বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক স্যার, বলে স্যার। আমরাও তো বলি, হুম। কিন্তু এটা কিন্তু এটা কি এটা বীজ মন্ত্র, এটা এত সহজ না, এটা সহজে কিন্তু পাওয়া যাবে না। ওইটাই কিন্তু তন্ত্র, মানে সাধন ভজনের মাধ্যমে এক হচ্ছে আপনাকে চর্চা করতে করতে আপনার মুখে চলে আসবে, অথবা ওই কর্ণপিশাচী সাধনা করতে করতে কর্ণপিশাচী বলে দেবে, অথবা আপনাকে ওই হরস্কোপ বিচার করে তারপরে বলতে হবে। এইবার হরস্কোপ নেই, শুধু হাতে দেখা থেকে বলবেন, সেটিও কিন্তু বলা সম্ভব। স্যার আমি দুইটা একটা পাঠিয়েছি আপনার হোয়াটসঅ্যাপে, হুম, দুইটা কি পাঠিয়েছেন? ছবি স্যার পাঠিয়েছি। এইভাবে যদি বলে দিই স্যার, আমি একটা জাস্ট যে ধরেন বৃহস্পতি থাকে উত্তরে, এই দেখেন, মঙ্গল থাকে দক্ষিণে। এই দেখেন বাস্তু পাঠিয়ে দিয়েছেন একেবারে সমীরণ বাবু, এই দেখেন, দেখছেন? আর একটা আমি করছি দরজা কোনটা দরজা ভালো। দরজা কোনটা ভালো এটা আপনার জন্য আপনার প্ল্যানেট নিয়ে বসতে হবে, তারপরে এটা এমনি বলা যাবে না। না, এটা আমি কিছু জ্যোতিষের ওদের যে ওরা বলছে ওই জায়গাতে দরজা করলে মানে 80% মানে উন্নতি হবে, আর অন্য জায়গায় দরজা করলে ডাইনে হচ্ছে দেখেন পূর্বে দেওয়া আছে অজন্মা, বামে হচ্ছে মিত্র, উপরে ভূধর আর নিচে বিবর্ষণ। তারপরে দেখেন দেওয়া আছে একেবারে মানে মেষ রাশিতে সম্রাট, সোম সম্রাট, মুখ্য, নাগ, রোগ, পাপস্তুতা, অশোক, তারপরে আয়ু, স্বরূপ। এই দেখেন একেবারে, এটা এত ছোট জিনিস দেখাবো কি করে? আচ্ছা গ্রুপে দিয়ে দেবো না, এটা গ্রুপে দিয়ে দিই নাকি? ও আপনি তো স্যার আপনার একটা নোট, ভিডিওর লিংক এটা, আচ্ছা স্ক্রিনশট দিয়ে দিই। স্যার আপনার একটা নোট আমি লিখেছিলাম একবার, ওই আগের তারা যে আগের ব্যাচে যে পড়েছিলেন, হ্যাঁ একটা যোগিনী চক্র, এই চক্রটা নোটটা জানি কোথায় রেখেছি। মঙ্গল দক্ষিণে, বৃহস্পতি উত্তরে, শনিদেব পশ্চিমে, এই চক্রটা একটু চার দিয়ে দিলে ভালো হতো। শনিদেব কোন চক্রটা? যোগিনী এটা চক্র আমার বলতে কাছে ওইটা। আছে স্যার, এই যে আমার কাছে আছে। শনিদেব পশ্চিমে, মঙ্গল দক্ষিণে, বৃহস্পতি উত্তরে, এটা একটা দিয়েছিলেন। এই চক্রটা আমার কাছে ছিল, এখন জানি কোথায়। এটা আগের বেশে মধ্যে দিয়েছিলেন। এটা সমীরণ দার কাছে আছে। সমীরণ দা, এটা হ্যাঁ? গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, দিয়ে আমি দেবো, গ্রুপে দিয়ে দেবো। স্যারের কাছে আছে। মানে যোগিনী চক্র নাকি? চক্রের নাম কি? হ্যাঁ, এটা এটাই যোগিনী যোগিনী চক্র চক্রটাই। সম্ভবত। এই যে হ্যাঁ। গ্রহগুলি কোন দিকে শুভ, মানে ওই বৃহস্পতি কোন দিকে শুভ, উত্তরে শুভ, মঙ্গল দক্ষিণে শুভ, শনি পশ্চিমে শুভ, এই চক্রটা নামে যোগিনী চক্র। দিয়ে দেবো না, বুঝতে পারছি, দিয়ে দেবো না, গ্রুপে দিয়ে দেবো না। এটা স্যার আগের বিস্তারের দিয়েছিলেন, আমাদেরকে দেননি এটা। স্যার এই চোখ আমি পাঠাইছি, ওইটা কি না? কিছু নোট আমি দিব, আমার পঞ্জিকাটা বের হোক, একটু মাথা শান্ত হোক, তারপরে আপনাদের কিছু নোট আমি দিব। আচ্ছা ওকে স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আপনি যখন এফিমেরিজ বাইর হয় না তখন মানুষ কিভাবে পঞ্জিকা লেখতো স্যার? আপনি বলেন যে যারা আগে কোনো পঞ্জিকা রচনা হয়নি,
এফিমেরিস বের হওয়ার আগে পঞ্জিকা রচনা হয়নি। yes, sir. পঞ্জিকার ইতিহাস আর এফিমেরিসের ইতিহাস জানেন, তারপরে বলবেন যে হ্যাঁ রচনা হয়নি। স্যার একজনের সাথে বিতর্ক বাজছিল, আমি কি আমার গুরুদেবের ভালো করে জানে এর সমাধান সেই দিতে পারবে, কিন্তু পঞ্জিকা আপনার এই পঞ্জিকা একজনের কাছে দিয়ে আসছি, বললাম না এক ব্রাহ্মণের একটা পঞ্জিকা দিয়ে আসছি, সারা দেশে পুজো করে। আমি এই স্যারের পঞ্জিকা তুমি পড়ো, এটিতে পুজো করো, এটা সবচেয়ে ভালো, এর চেয়ে ভালো পঞ্জিকা আর তুমি পাবা না। ওই সময় বলছিল যে পঞ্জিকা আর এফএমএস তো কি এক সময় রচনা হয়েছে, তোমার স্যারে কিভাবে পঞ্জিকা লেখে। আমি এটা স্যারে জানি কিভাবে লেখে, স্যারের পঞ্জিকা কোনো ভুল নাই, নিয়ম কানুন স্যারের পঞ্জিকা। স্যার বলবেন যে স্যার তো হচ্ছে নকলবাজ মানুষ, নকল করে লেখে, হয়ে গেল। কত কথার উত্তর দেওয়ার দরকার আছে? স্যার কত প্রকাশ? যদি ভালো জিনিস হয় তাহলে মানুষ এমনিই খুঁজবে একদিন, আর যদি না হয় তাহলে খুঁজবে না। আমার প্রচার আমি করে নিজের ঢাক নিজে পিটিয়ে কোনো লাভ তো হবে না। কর্মই বলে দেবে যে আপনার স্থান কোথায়। না স্যার, আমি সারা জায়গায় দিছি, বলছি যে সামনে বছর পুজো আইবে হইবে, স্যারে বলছে তোমার দেখো তোমার কোন দেশে কোন পঞ্জিকা লেখছে, স্যারে বললি দিচ্ছে আমার। তাহলে তাহলে তোমার স্যারের পঞ্জিকা আমাকে আনিয়ে দেবা সবাই রে। স্যারের পঞ্জিকা স্যার তোমার পুজো করাতে পারবে না, তাহলে তোমরা ধরা খাবা। যদি আমার মতো লোক থাকে, আমি তো বীজ মন্ত্র জানিয়ে গেছি, এই এলাকায় আমি ছড়াই দেবো সব পূজায়, তোমাকে ধরা দেবো ঠিক মতো। পূজা করার সময় পাবে অনলি 14 মিনিট। সেটা বলছি তোমার স্যারের পঞ্জিকার ঠিকানা দিও, আমরা পঞ্জিকা কিনে পূজা করাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আপনারা বাস্তু বিষয়ে কি দেখি প্রশ্ন করবেন, একটু মানে প্রশ্ন সাজাতে লাগেন। আমি একটু 2 মিনিটের বিরতি না নিয়ে পারছি না, তো আমি একটু বিরতি নিচ্ছি। তো আপনারা একটু ভাবুন, এবং আসলে বাস্তু জানতে গেলে আমাদের গোড়া থেকে কি কি জানার দরকার, সেই বিষয়গুলো আপনারা যদি গলাধকরণ করতে পারেন তাহলেই না কিন্তু সম্ভব যে বাস্তুশাস্ত্র শেখা প্রকৃতপক্ষে।